আচ্ছা, এখন আমরা বাস্তব সংখ্যার টাইপ 2 পড়ব। টাইপ 1 এ আমরা বাস্তব সংখ্যার স্থানীয় মান বের করা, ক্ষুদ্রতম ও বৃহত্তর সংখ্যা বের করা, ভগ্নাংশ আকারে থাকলে কিভাবে ক্ষুদ্রতম ও বৃহত্তর সংখ্যা বের করতে হয় আমরা কিন্তু শিখেছি। এই পর্বে আমরা দেখব যে জোড় বিজোড় সংখ্যা, পরপর ধারাবাহিক সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো চলুন আমরা শুরু করি। তো জোড় বিজোড় সংখ্যা এই কেসটা আমাদের এক্সামে মূলত তিনটি টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তবে ভাগের ক্ষেত্রে আসে না। কেন ভাগের ক্ষেত্রে আসে না? কারণ ভাগের ক্ষেত্রে সেখানে ফ্র্যাকশনাল একটা ব্যাপার চলে আসে। তো এক্ষেত্রে সাধারণতভাবে যে কোনো পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেখানে ভাগের ব্যাপারটা আসে না। তো আমরা যেহেতু আসে না ওটা দেখবো না, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ এই তিনটা দেখবো। আচ্ছা, যোগের ক্ষেত্রে ধরুন আমি এখানে কিছু রুলস দিয়ে দিয়েছি। এই রুলস গুলো আপনি যদি ভালোভাবে পড়তে পারেন যে কোনো কিছু পারবেন। যে কোনো প্রশ্ন অর্থাৎ এই জোড় বিজোড় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি সলভ করার আপনার ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। দেখুন, বলছি যে দুটি জোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়। দুটি জোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়। ধরি এ একটা জোড় আর বি একটা জোড় সংখ্যা। তো আমি যদি দুটোকে যোগ করি তাহলে যে ফলাফল পাবো সেটাও জোড় হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি ধরেন 2 যোগ 4, এটা কিন্তু 6। তাহলে দেখেন 6 কিন্তু একটা জোড়। আপনি যে কোনো দুইটা জোড় সংখ্যা ধরেন, যেমন আমি যদি ধরি যে ধরেন 26 প্লাস হচ্ছে ধরেন 4, দেখেন তখন কিন্তু 30। এই 30 সংখ্যাটা এর নিজেও কিন্তু একটা জোড়, তাই না? তার মানে যে কোনো দুটি জোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়, এটা মনে রাখবেন। ওকে, এরপর দেখেন দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয়। ধরি এ একটা বিজোড় সংখ্যা, বি একটা বিজোড় সংখ্যা, তাহলে এ প্লাস বি অলওয়েজ হবে জোড়। ওকে, যেমন ধরেন আমি যদি বলি 1 প্লাস 3, দেখেন এই 1 একটা বিজোড় এবং 3 একটা বিজোড়, এটা সবসময় কত হবে? জোড় হবে, তাই না? আপনি যে কোনো দুইটা বিজোড় সংখ্যা যোগ করেন সবসময় কি হবে? জোড় হবে। এরপর 3 নাম্বার কেস, যে একটি বিজোড় এবং একটি জোড় আমি যদি যোগ করি তাহলে আমার ফলাফলটা কত আসবে? বিজোড় আসবে। যেমন দেখেন 1 প্লাস 4 এটা সমান কত? 5। তাহলে কিন্তু এখানে আমার ফলাফলটা কি আসতেছে? বিজোড় আসতেছে, তাই না? ওকে, এভাবে আপনি যদি আপনার থিওরি পড়তে আপনার কষ্ট লাগে তাহলে আপনি নিজে মনে মনে এক একটা এক্সাম্পল ধরে নেবেন। যেমন দেখেন একটি জোড় একটি বিজোড়, তাহলে আমি যদি এরকম করি যে 4 প্লাস 1 সমান কত? 5। দেখেন সবসময় কিন্তু বিজোড় আসতেছে। এখন এই টোটালটা আমি একটা সামারি আকারে দিয়ে দিছি যে জোড় প্লাস জোড় সমান জোড়, বিজোড় প্লাস বিজোড় সমান জোড়, জোড় প্লাস বিজোড় সমান বিজোড়, আর বিজোড় প্লাস জোড় সমান জোড়। তো আশা করি এটা ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখব বিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, আমি হচ্ছে এখানে থিওরিটা দিচ্ছি, এরপর আমরা একটা ম্যাথ করবো এই পার্টের। তো বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হয় যে দুইটি এখানে আমি একেবারে এক্সপ্লেনেশন দিইনি, এখানে শুধুমাত্র আপনার সামারিটা দিয়ে দিচ্ছি যে জোড় সংখ্যা থেকে আমি যদি জোড় সংখ্যা বিয়োগ দিই তাহলে অলওয়েজ সেখানে জোড় হবে। যেমন দেখেন 6 থেকে আমি যদি 4কে বিয়োগ দিই তাহলে কিন্তু 2 হবে। দ্যাট মিনস এটাও একটা জোড়। বিজোড় থেকে বিজোড় যদি আমি বিয়োগ দিই তাহলে আমার ফলাফলটা কি? জোড় আসবে। যেমন দেখেন 5 থেকে আমি যদি 3কে বিয়োগ দিই তাহলে কিন্তু আমার ফলাফল কত? 2। এই 2 কিন্তু একটা জোড়, তাই না? আচ্ছা, এরপর দেখেন জোড় থেকে আমি বিজোড়কে বিয়োগ দিলে আমার ফলাফল বিজোড় আসবে। যেমন 6 থেকে আমি যদি ধরেন 5কে বিয়োগ দিই তাহলে কিন্তু 1। তাহলে ফলাফল কি? বিজোড়, তাই না? বিজোড় থেকে জোড় বিয়োগ দিলে আমার একই ফলাফল আসবে, সেটা হচ্ছে বিজোড়। তো এখন আপনাদের পরীক্ষাতে কিভাবে থাকবে? পরীক্ষাতে মূলত এইভাবে থাকবে এক্স ওয়াই জেড ট্রাম। সে ট্রাম এভাবে থাকবে যেরকম যে বলবে যে এক্স হচ্ছে জোড় আর ওয়াই হচ্ছে জোড়, তাহলে নিচের কোনটি বিজোড়? এরকম দিবে এক্স প্লাস ওয়াই নাকি এক্স ইন্টু ওয়াই, এরকম। আচ্ছা, আমি এক্সাম্পল করাবো একটু পরে, জাস্ট আগে থিওরিটা আমি দিয়ে শেষ করি তারপর। ওকে, এরপর দেখেন গুণের ক্ষেত্রে দুটি জোড় সংখ্যাকে যদি আপনি গুণ করেন তাহলে আপনার ফলাফল অলওয়েজ জোড় আসবে। দেখেন, সরি, দেখেন আমি যদি 3 গুণন, সরি জোড় সংখ্যা বলছে আমাদের, তাই না? তো আমি যদি ধরেন 4 গুণন 2 করি তাহলে দেখেন ফলাফল কিন্তু 8, এটা কিন্তু একটা জোড়, তাই না? আবার যদি দেখা যাচ্ছে 10 গুণন 5 করি, সরি 10 গুণন 6 করি, কারণ দুইটাই তো জোড় হতে হবে, তাই না? তাহলে 6 দশমিক 60, তাহলে দেখেন এটা কিন্তু একটা জোড়। এবার বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যদি গুণ করি তাহলে আমার ফলাফলটা কিন্তু বিজোড় আসবে, তাই না? যেমন ধরেন 5 গুণন 3, 3 পাঁচা কত? 15। ওকে, আশা করি ক্লিয়ার। জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে আমার কি হবে? জোড় হবে। দেখেন আমি যদি 3 এর সাথে 2 গুণ করি তাহলে 6, তাহলে ফলাফলটা কিন্তু আসলে কি? জোড়। অ্যাট দ্য সিমিলার ওয়ে
বিজোড়ের সাথে জোর গুণ করলে আমাদের কি হবে? জোর হবে। তাহলে আপনারা মনে রাখবেন যে জোর গুণন জোর সমান জোর, বিজোড় গুণন বিজোড় সমান বিজোড়, জোর গুণন বিজোড় সমান জোর, বিজোড় গুণন জোর সমান জোর। ওকে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, আমরা একটু বিগত সালের একটা প্রশ্ন দেখে আসি এখান থেকে একটু। ওখানে আমরা এক্সাম্পল সেট করতে ভুলে গেছি। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে একটা প্রশ্ন আছে যে এটা হচ্ছে আপনার 32 BCS আসছে। 2 নম্বর প্রশ্নটা একটু ফলো করেন জোড় বিজোড় থেকে। তো বলছে যে এক্স এবং ওয়াই এই উভয় হচ্ছে বিজোড়, দুইটা হচ্ছে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে নিচের কোনটি জোড় হবে? আপনাদের দিয়ে দিছে যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, নাকি এক্স ওয়াই, নাকি এক্স ওয়াই প্লাস টু, নাকি শুধু এক্স প্লাস ওয়াই, কোনটা? দেখেন আমি প্রত্যেকটা অপশন নিয়ে কাজ করেছি, প্রত্যেকটা অপশন কোন ধরনের ফলাফল দিবে সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি এখানে। যে আমি ধরলাম এক্স হচ্ছে বিজোড় এবং ওয়াই হচ্ছে বিজোড়, আপনি সংখ্যাও ধরতে পারেন। দেখেন বিজোড় প্লাস বিজোড়, প্রথম কতে এক্স প্লাস ওয়াই, তার মানে বিজোড় প্লাস ওয়ান। একটা বিজোড় সংখ্যা ধরলাম 3, আর একটা ধরলাম 1, আর এখানে 1, তাহলে দেখেন 5। এটা কিন্তু বিজোড় চলে আসছে, বাট আমার ফলাফল কি চাইছে? জোড়, তার মানে অপশন ক হবে না। এরপর দেখেন খতে, অপশন খ হচ্ছে বিজোড় গুণন বিজোড় এক্স ওয়াই, মানে বিজোড় গুণন বিজোড়। আমি 3 ধরলাম আর একটা ধরলাম 5, 3 5 কত? 15। ফলাফল কত আসলো? বিজোড়, কিন্তু আমার কি চাইছে? জোড় চাইছে, তাই না? এরপর দেখেন বিজোড় গুণন বিজোড় প্লাস 2, অপশন গ এর দিকে তাকান, তাহলে 3 5 15 যোগ 2 মানে 17, এটা কিন্তু বিজোড়, তার মানে আমাদের জোড় চাইছে। আর বিজোড় প্লাস বিজোড় সমান সমান জোড়। যেমন দেখেন আমি যদি 3 প্লাস 5 ধরি তাহলে কিন্তু ফলাফলটা কত আসবে? 8, তার মানে এটা একটা জোড় সংখ্যা। আমাদের সঠিক অ্যান্সার কত? ঘ। ওকে, তাহলে দেখেন আপনি যদি এত কিছু না পড়ে জাস্ট শুধুমাত্র মনে মনে একটা ভ্যালু সেট করবেন, মনে মনে একটা ভ্যালু সেট করবেন। দেখেন এখানে কিন্তু আমার কি বলছে? যে এক্স বলছে এবং ওয়াই দুইটাই হচ্ছে বিজোড়, তাই না? এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে বিজোড়, তাহলে আপনি মনে মনে একটা দুইটা বিজোড় সংখ্যা সেট করে তারপরে এই প্রশ্নগুলো আপনি সমাধান করতে পারেন। ওকে, তো আমাদের আজকের এই টাইপের আমাদের সেকেন্ড যে টপিকটা আছে, সাব টপিক, সেটা হচ্ছে পরপর ধারাবাহিক সংখ্যা। ওকে, পরপর ধারাবাহিক সংখ্যার আমাদের এই পার্ট থেকে মোটামুটি 4 ধরনের অর্থাৎ 4টা কেজি প্রশ্ন হয়। একটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তো নাম্বার 1 এ কি থাকতে পারে? যে পরপর সংখ্যা থাকতে পারে, যেমন 1 2 3 4 এটসেট্রা ডট 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 ডট। এরপর থাকতে পারে পরপর জোড় সংখ্যা থাকতে পারে, যেমন 2 4 6 ডট 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 সামথিং। আমাদের পরপর বিজোড় সংখ্যা থাকতে পারে, অথবা পরপর দুটি সংখ্যার বর্গ সংখ্যা থাকতে পারে। তো প্রত্যেকটা কেস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন আমাদের যদি পরপর সংখ্যা থাকে তাহলে নাম্বার 1 কেজ। ওকে, তো আমাদের যদি দেখেন পরপর সংখ্যা থাকে, যদি পরপর সংখ্যা থাকে তাহলে নাম্বার 1 ক্যাটাগরি। তো পরপর সংখ্যা থাকলে আমরা কি করব? ধরি আমাদের পরপর সংখ্যা 2 3 এবং হচ্ছে 4। এখন আপনাকে তো 2 3 4 বলে দিবে না, জাস্ট শুধু বলে দিবে যে পরপর 5টি সংখ্যার যোগফল হচ্ছে এত, তাহলে সংখ্যা 5টি কত। তো তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আমার সংখ্যা 5টি হচ্ছে n-1 n n+1। এখন n-1 n n+1 কেন ধরতেছি সেটা আমি একটু বোঝাচ্ছি এখানে। যে ধরি আমি 3টা সংখ্যা, যে একটা 2 একটা 3 একটা 4, আমি যদি দেখেন মাঝখানের সংখ্যাটাকে n ধরি, মাঝখানের সংখ্যাটা কত ধরলাম? n। তাহলে এই 3 কে যদি n ধরি তাহলে 2 কে লিখতে পারি না n-1, আর 4 কে লিখতে পারি কি n+1। আমি যদি, এখন অনেকে মনে করতে পারে যে ভাই আমি 3 কে কেন n ধরবো, আমি এক কাজ করবো 2 কে n ধরবো। হ্যাঁ, তাও ধরতে পারেন, ফলাফল সেম আসবে। 2 কে যদি আপনি n ধরেন তাহলে দেখেন 3 কে কিন্তু আমরা লিখতে হবে n+1 এবং 4 কে লিখতে হবে n+2। এবার যদি 5 চলে আসে তাহলে সেটাকে লিখতে হবে n+3। ওকে, আশা করি ক্লিয়ার। এখন দেখেন আপনাদের এক্সামে কিভাবে প্রশ্ন আসবে। মেইনলি এক্সামে আপনাদের প্রশ্ন আসবে এভাবে, যে এগুলো কিন্তু বিসিএস আসে। বলছে যে 3টি পরপর সংখ্যার যোগফল হচ্ছে 33, তাহলে সংখ্যা 3টি কি কি? আচ্ছা, তো আমি তো জানি না যে সংখ্যা 3টি কি কি। তো আপনি দুইটা ওয়েতে এটাকে ফলো করতে পারেন, যে মাঝের সংখ্যাটাকে যদি আপনি n ধরেন তাহলে তার আগের সংখ্যাটা কত? n-1, পরের সংখ্যাটা কত? n+1। এবার আপনি 3টাকে যোগ করবেন, যোগ করে ফলাফল কত?
33, কেন আপনার প্রশ্ন বলে দিছে যে তিনটির যোগফল হচ্ছে 33। এরপর দেখেন n-1 প্লাস এত এত ডট ডট, এটাকে আবার বসাইলাম, এরপর আমি ক্যালকুলেট করলাম একটা n একটা n একটা n, টোটাল কয়টা? 3টি n, তাই না? আচ্ছা, এরপরে যে -1 এবং +1 কাটা, তাহলে 3টি n সমান 33, একটি n কত? 11। কেন? এই 33কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 11। তাহলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 11, এর আগের সংখ্যাটা হচ্ছে 10, তারপরের সংখ্যাটা হচ্ছে 12। এই দেখেন 10 11 12, এবার তিনটাকে যোগ করেন, 10 যোগ 11 যোগ হচ্ছে 12, দেখেন আপনার ফলাফল কিন্তু 33 আসবে। তো এটাই কিন্তু আপনাকে বলছে প্রশ্নে, যে তিনটি পরপর সংখ্যার যোগফল হচ্ছে 33 হলে সংখ্যা তিনটি কি কি। আচ্ছা, এখন সেম প্রশ্নটা অনেকে মনে করতে পারে যে ভাই আমি মাঝের সংখ্যাটা আমি ধরবো না, আমি এক কাজ করবো, একেবারে শুরুর সংখ্যাটা আমি n ধরবো, তারপর হচ্ছে আমি এক এক করে বাড়াবো। হ্যাঁ, আপনি সেটাও করতে পারেন, আপনার ফলাফল সেম আসবে। ওকে, তো আমি এক কাজ করি, শুরুর সংখ্যাটাকে আমি n ধরি, যে ধরি সংখ্যা তিনটি, আমার প্রথমটা n, পরেরটা n+1, পরেরটা n+2। তাহলে আমি তিনটা সংখ্যা যোগ করবো, তাহলে হবে 33। এবার তিনটা ই করলে 3 3 1, আর এখানে কত আসবে? 1 + 2 = 3, এই 3 এখানে প্লাস আছে, আর যদি সমানের পাশে নিয়ে যায় তাহলে এটা হবে মাইনাস, তাহলে 33 - 3, তাহলে কত হবে? 30। এরপর ভাই আমি যদি এই 30কে 3 দ্বারা ভাগ করি, দেখেন 30কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার ফলাফল কত আসবে? n সমান 10। তাহলে আমার প্রথম সংখ্যা কত পাইলাম? 10। তাহলে দ্বিতীয় সংখ্যা n+1, দ্যাট মিন্স আমার 11, তৃতীয় সংখ্যা n+2, তার মানে আমার 12। এই তিনটাকে আপনি যোগ করেন, ফলাফল কত? 33 আসবে। তার মানে আপনি একটা ম্যাথকে হচ্ছে অনেকভাবে চিন্তা করতে পারেন, আর এই সকল চিন্তাগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এই লজিক ম্যাথ বইটিতে। লজিক ম্যাথ বইটিতে শুধুমাত্র সকল চিন্তার স্ট্র্যাটেজিগুলো পাবেন এরকমটা না, এখানে প্রশ্নের প্যাটার্নগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে আমি বলি আপনাদের, সেটা হচ্ছে বিগত বিসিএস প্রশ্নগুলো আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন, বিগত প্রাইমারি প্রশ্নগুলো আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন, বিগত নিবন্ধন প্রশ্নগুলো আলাদা পেয়ে যাবেন, এবং নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলো আপনি আলাদা পেয়ে যাবেন। এই কনফিগারেশন বই এখনো পর্যন্ত বাজারে আসেনি। আচ্ছা, চলুন আমরা কেস 2 হচ্ছে সলভ করি। আমাদের কেস 2 কি ছিল? যদি পরপর জোড় সংখ্যা থাকে, যে আপনাদের এরকম বললো যে পরপর তিনটি জোড় সংখ্যা যোগফল হচ্ছে এত, তো সংখ্যা তিনটি কত? ওকে, তো দেখেন পরপর তিনটি জোড় সংখ্যা, একটা ধরলাম 2, একটা ধরলাম 4, একটা ধরলাম 6, তো মাঝের সংখ্যাটা আমি n ধরলাম, তাহলে তার পূর্বের সংখ্যা কত? n-2, এবং তার পরের সংখ্যা কত? n+2, তাই না? আবার একটা সিমিলার ওয়ে আপনি যদি পরপর বিজোড় সংখ্যা চিন্তা করেন, তাহলে মাঝের সংখ্যাটা আপনি কত ধরবেন? n, তার আগের সংখ্যাটা n-2, পরের সংখ্যাটা হচ্ছে n+2। ওকে, এবার আমরা একটা ম্যাথ করি, যে আমাদের বিগত সালে এই পার্ট থেকে কিভাবে ম্যাথ আসে। দেখেন, আপনাকে এভাবে বলে দিবে যে পরপর বা পরস্পর তিনটি বিজোড় সংখ্যা যোগফল 177 হলে মধ্যম সংখ্যাটি কত? আমি ধরে নিলাম মধ্যম সংখ্যাটি n, আগের সংখ্যাটা n-2, পরের সংখ্যাটা হচ্ছে n+2, তিনটাকে আমি যোগ করলাম, যোগ করে এরপর দেখেন 177 লিখলাম। কেন? কারণ আমাদের প্রশ্ন বলে দিচ্ছে তো যে তিনটির যোগফল হলো 177, তিনটে যোগ করলাম, তাহলে n n n, এই তিনটাকে যোগ করলে কত? 3n, আর -2 + 2 কাটা, তাহলে এবার 3টা গুণ আছে, আমি যদি সমানের পাশে নিয়ে আসি তাহলে কি ভাগ হবে? তাহলে 177কে 3 দ্বারা ভাগ করলে আবার আমার 59, তাহলে মাঝের সংখ্যাটা কত? 59, তার আগের সংখ্যাটা কত? 57, তাই না? পরের সংখ্যাটা কত? 61। তাহলে দেখেন এই তিনটাকে আপনি যোগ করেন, তাহলে ফলাফল আসবে কত? 177। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, আমরা কেস 4 দেখব এখন। তো কেস 4 কি বলছে ভাইয়া? যে কেস 4 এ বলা হচ্ছে যে যদি আমাদের বর্গের টাইপ থাকে, যে এরকম যে পরপর অথবা দুটি ক্রমিক সংখ্যার বর্গ থাকে, তাই না? যেমন ধরেন এরকম বলে দিল যে দুটো ক্রমিক সংখ্যা, একটা 4, একটা হচ্ছে 5 ধরে নিলাম আমরা, তাহলে একটাকে যদি আমরা n স্কয়ার ধরি, তাহলে 5কে আমরা কি লিখতে পারি? n+1 তার হোল স্কয়ার, কারণ আমরা 4কে আমরা n ধরছি, তাই না? ওকে, এখন অনেকে কল্পনা করতে, ভাই আমি 5কে n ধরবো, তাও সমস্যা নেই, আপনি 5কে যদি n ধরেন, n সমান কত? 5, তাহলে আপনি 4কে কি বলবেন ভাইয়া? n-1, তাই না? ওকে, অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে কল্পনা করতে পারেন, যেভাবে আপনার ইজি মনে হয় সেভাবে করবেন। চলুন আমরা একটা ম্যাথ করে আসি এই পার্টের। আমাদের এই পার্টে কিভাবে ম্যাথ আসে, যে বলবে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে, দেখেন অন্তর মানে কিন্তু বিয়োগ, জানেন আপনারা? অন্তর মানে বিয়োগ, এটা আপনারা মাথায় সেট করে রাখবেন।
তো বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 17, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে আমি একটা সংখ্যা তুললাম n, যেহেতু ক্রমিক সংখ্যা তার মানে পরবর্তী সংখ্যা n+1, তাই না? এখন দেখেন বড় সংখ্যার বর্গ মাইনাস ছোট সংখ্যার বর্গ সমান কত হবে? 17 হবে। তাহলে বড় সংখ্যাটা কত আমার n+1 তার হোল স্কয়ার, ছোট সংখ্যাটা n-1 তার হোল স্কয়ার, এটা সমান কত? 17। আচ্ছা, এরপর দেখেন আমি n+1 তার হোল স্কয়ার এটা সূত্র নিলাম, এটা এই সূত্র a প্লাস বি তার হোল স্কয়ার, এটা একটা আমরা সূত্র জানি না যে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, তাই না? ওকে, তো এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, আর এখানে মাইনাস n স্কয়ার, এটা সমান কত? 17। এরপর দেখেন মাইনাস n স্কয়ার এবং প্লাস n স্কয়ার কি হবে? মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার হবে কাটা, তাহলে 2n+1 থাকবে, তাই না? ওকে, তাহলে আমাদের হচ্ছে 2n+1, 2n+1 কত? 17, 2n+1 সমান 17, এই 1টা এখানে প্লাস আছে, আমি যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস, তাহলে 17 - 1 মানে 16। এরপরে এই 2 হচ্ছে n এর সাথে গুণাকার আছে, আমি এই পাশে নিয়ে আসলে সেটা হচ্ছে ভাগ, 16 ভাগ 2 সমান সমান 8। তার মানে আমার ছোট সংখ্যাটা হচ্ছে 8 এবং তার পরের সংখ্যাটা আমরা জানি n+1, তার মানে 8+1 সমান কত? 9। ওকে, তো আশা করছি ক্লিয়ার। এবার দেখেন আমরা একটু প্রুফ করি যে আমাদের ঠিক আছে কিনা। আমরা যদি 9 কে স্কোয়ার করি তাহলে কত হবে? 81, আর 8 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 64, তাহলে 81 মানে 64 সমান কত? 17। ওকে, তার মানে আমাদের এই সাব টপিকটাও শেষ। এখন এই পার্টের আমরা লাস্ট একটা সাব টপিক পড়বো, সেটা হচ্ছে একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা আমরা চেক করব। ওকে, সরি। আচ্ছা, তো একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা আমরা চেক করবো। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যাটা কি ভাইয়া? এখানে দেখেন একটা থিওরি বলছি যে যদি কোন একটা সংখ্যা n তখনই পূর্ণবর্গ হবে যখন ওই সংখ্যাটা অন্য একটা সংখ্যার বর্গ হবে। দেখেন আমি 16কে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এই 4কে যদি আমি বর্গ করি তাহলে আমার ফলাফলটা কত আসবে ভাইয়া? 16 আসবে। দ্যাট মিনস 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এই যে এইগুলা n ইকুয়াল কে স্কয়ার, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। n একটা সংখ্যা, কে একটা সংখ্যা। এখন কে কে যদি স্কয়ার করি, যদি n হয় তাহলে n কে বলতে পারবো পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আর n হচ্ছে সকল ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখন আমরা একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা আমরা চেক করব। কিভাবে চেক করব? দেখেন, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা চেক করব। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে 16 একটা পূর্ণবর্গ কিনা সেটা চেক করেন, আপনি জানেন যে 4কে যদি স্কয়ার করি তাহলে আমাদের ফলাফলটা 16 আসবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে 4 একটা পূর্ণবর্গ, কিন্তু আপনাকে বড় একটা সংখ্যা দিয়ে দিল, বললো যে আপনি এটা চেক করেন যে এটা পূর্ণবর্গ কিনা। তখন আপনি তো জানেন না যে এটা আসলে কার বর্গ। তখন আপনি কি করবেন? যে মৌলিক গুণনীয়কের একটা শর্ত আছে, সেই শর্তটাকে আপনি ফলো করবেন। কিভাবে? প্রথমে সংখ্যাটা লিখবেন, এই সংখ্যাটা লিখবেন, লেখার পরে এটাকে 2 দ্বারা, দেখেন মৌলিক সংখ্যাগুলো কি কি বলেন তো? 2, 3, 5, 7, 11 ডট 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 সামথিং, এই সংখ্যাগুলো দিয়ে আপনি ভাগ করবেন। দেখেন 144কে আমি 2 দ্বারা ভাগ করলাম, 72 আবার 2 দ্বারা ভাগ করলাম, 36 আবার 2 দ্বারা ভাগ করলাম, 18 আবার 3 দ্বারা দেখেন আবার 2 দ্বারা যখন ভাগ করলাম তখন হলো 9, 9কে যখন আবার 3 দ্বারা ভাগ করলাম তখন ফলাফল কত? আবার 3 আসলো। তাহলে আমি সবগুলোকে গুণ করি, দেখেন 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমি লিখলাম 1, 2, 3, 4, আর 3 আছে দুইটা, 1, 2, 3। ওকে, এবার দেখেন এখানে আমি 4টা 2 আছে, দ্যাট মিনস আমি 2 এর পর 4 লিখলাম, আর 3টা 2 আছে, দুইটা 2 আছে, দুইটা 3 আছে, এই কারণে আমি লিখলাম 2 এর পর 2। এখন আমি বলে দিচ্ছি যে কোন একটা সংখ্যা পূর্ণবর্গ হওয়ার শর্ত হলো যে তাদের মৌলিক যে গুণনীয়ক থাকবে সেই গুণনীয়কের ঘাতগুলা জোড় সংখ্যা হতে হবে। কি হতে হবে? জোড় সংখ্যা যদি হয় তাহলে কেবল বলতে পারবো যে সে একটা পূর্ণবর্গ। দেখেন তো এখানে 2 এর পর কত আছে? 4 আছে, আর 3 এর পর কত? 2 আছে, তাহলে উভয় কিন্তু জোড়, তাই না? তার মানে 144 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, যে 2 এর ঘাত হলো 4, যেটা একটা জোড় সংখ্যা, 3 এর ঘাত হচ্ছে 2, সেটা একটা জোড় সংখ্যা, দ্যাট মিনস 144 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, কেন? কারণ আমি যদি 12কে স্কোয়ার করি,
তাহলে আমার ফলাফলটা 144 আসবে। তার মানে 144 একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এইবার আমরা চেক করবো যে 72 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। চলুন, আর যদি পূর্ণবর্গ সংখ্যা নাও হয় তাহলে তার সাথে কত গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে আমরা একটা সিমিলার ওয়ে আমরা 72 কে কি করব, ভাগ করব। 2 দ্বারা ভাগ করলাম। দেখেন কখন কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, 6 দ্বারা ভাগ করা যাবে না। কেন যাবে না? কারণ আমি বলছি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 4 কি মৌলিক সংখ্যা? না, 4 কিন্তু মৌলিক সংখ্যা না। তার মানে 4 দ্বারা ভাগ করা যাবে না। ভাগ করতে হবে কি দ্বারা? 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা, 17 দ্বারা, তাই না? ওকে, আমি 2 দ্বারা ভাগ করলাম, কত হবে? 36। আবার 2 দ্বারা ভাগ করলাম 18, আবার 2 দ্বারা ভাগ করলাম 9, এটাকে আবার 3 দ্বারা ভাগ করলাম, কত হবে? 3। এখানে একটা 3 ভুলে চলে আসছে। আচ্ছা, এবার 72 কে আমি লিখি 1 2 3, তিনটা 2 দেখেন 1 2 3। তাহলে 2 এর পর আমি কি লিখতে পারি? 3। আর এখানে দুইটা 3 আছে, আমি 2 এর পর 3 পর 2 লিখতে পারি। আচ্ছা, তো আমার বলছে যে মৌলিক গুণনীয়কের ঘাত যদি আমার জোড় হয়, তাই না? জোড় হয়, তাহলে আমি ওই সংখ্যাটা কি বলতে পারবো? পূর্ণবর্গ। এইবার দেখেন এখানে 2 এর ঘাত কিন্তু 3, যা একটা বেজোড় সংখ্যা, তাই না? তার মানে 72 একটি পূর্ণবর্গ না। এখন যদি 72 কে পূর্ণবর্গ করতে চাই তাহলে 2 এর পর কত লাগবে বলেন? জোড় লাগবে। ওকে, তার মানে আমি এই 72 এর সাথে হয় 2 কে গুণ করে দিব, নয়তো আমি একটা 2 কে কমিয়ে দেব। একটা 2 কে কমিয়ে দেওয়ার জন্য আমার কি 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে দেখেন 72 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার ফলাফলটা কত আসবে বলেন তো? 36। দেখেন 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। অথবা 72 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমার ফলাফলটা 144 আসবে, তাই না? তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, বলছে যে যদি 72 কে পূর্ণবর্গ করতে হয় তাহলে আমার কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, তো আশা করছি পূর্ণবর্গের ব্যাপারটা ক্লিয়ার। এখন আমাদের এমসিকিউ করার জন্য বেশি সময় থাকে না। দেখা গেছে পরীক্ষার একেবারে শেষের দিকে যখন আমরা ম্যাথ দাগাই তখন অনেকের দেখা গেছে 3-4 মিনিট সময় থাকে। 3-4 মিনিটে আমার 10 থেকে 15টা এমসিকিউ দাগাইতে হয়, তাই না? তো তখন যদি এরকম একটা ম্যাথ চলে আসে যে নিচের কোনটি পূর্ণবর্গ, তখন আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। সেটা হচ্ছে, দেখেন, এটা মনে রাখবেন যে শেষ অঙ্ক যদি 2 3 7 8 এগুলো হয়, স্বাভাবিকভাবেই সেগুলো পূর্ণবর্গ হয় না বা হবে না। আর শেষ অঙ্কে যদি 0 1 4 5 6 অথবা 9 এগুলো থাকে তাহলে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পূর্ণবর্গ হয়। এখন এইটা বলছি দেখে যে একেবারে মানে টানা মুখস্থ বা 9 থাকলেই সেটা পূর্ণবর্গ হবে এরকম টানা। দেখেন আমি যদি বলি 19, 19 কে একটা পূর্ণবর্গ বলেন তো? না, 19 একটা পূর্ণবর্গ না। এখন কিছু কিছু ক্ষেত্রে সেটা পূর্ণবর্গ হয়। ওই যে বললাম যে আপনার 3 মিনিটে আপনি কি করবেন? 10 থেকে 15টা দাগাবেন। তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা অবলম্বন করবেন। ঠিক না? দেখেন 81, এটা কিন্তু একটা পূর্ণবর্গ। কেন? এখানে 1 আছে শেষে, তাই না? আবার 71, সে কি একটা পূর্ণবর্গ বলেন? না, এটাও তো 1 আছে। এটা আপনাকে দিয়েছি শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি যে আমাদের এক্সামগুলোতে কিভাবে আসে। যেমন ধরেন 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে। দেখেন কত বড় সংখ্যা, কোনো সমস্যা নেই। আমরা কি করবো? প্রথমে মৌলিক গুণনীয়ক, আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। দেখেন যে সর্বশেষে যদি শূন্য থাকে তাহলে আমরা বলতে পারি সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার পসিবিলিটি আছে বা বলতে পারবো। ওকে, তাহলে তারপর আমরা চেক করে দেখি যে দেখেন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? এইটা। আবার 2 দ্বারা ভাগ করলে এত হবে, আবার 3 দ্বারা ভাগ করলে এত, আবার 5 দ্বারা ভাগ করলে, আচ্ছা এভাবে আমরা করলাম। করার পরে দেখেন সবগুলো আমরা লিখলাম, 2 লিখলাম, এই 2 লিখলাম, 3 3 5 5 7। দেখেন 2 এর পর কিন্তু আমি 2 লিখতে পারি। এখানে 3 এর পর কিন্তু আমরা কি লিখতে পারি? 3 এর পর আমরা 2 লিখতে পারি। আবার 5 এর পর আমরা কি লিখতে পারি? 2। কিন্তু 7 এর পর 1, 7 এর পর 1 কিন্তু এখানে বিজোড় চলে আসলো। আর আমাদের পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? মৌলিক গুণনীয়কের ঘাতগুলো কখনো বিজোড় আসতে পারবে না। তার মানে আমি যদি এখানে আরেকটা 7 নেই তাহলে কিন্তু 7 এর পর আমি 2 লিখতে পারি। সেক্ষেত্রে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই দেখেন আমি এখানে লিখে দিছি যে যদি আরেকটি 7 দিয়ে আমি গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো মোটামুটি বলা যায় এই পাঠের, অর্থাৎ আমাদের বাস্তব সংখ্যা টাইপ 2 এর থিওরিটা আপনি শেষ করে ফেলেছেন। এখন এই পাঠের বিগত বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্নগুলো সমাধান করবেন। চলুন আমি কয়েকটা সমাধান করি।
আচ্ছা, এই পাঠে আমরা বিগত বিসিএস প্রশ্নটা দেখব প্রথমত। ওকে, দেখেন এই পাঠ আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? এখানে বিসিএস এর লাস্ট 34-এর পরে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি। লজিক ম্যাথ বইটা কিন্তু এভাবেই সাজানো যে আপনার রিসেন্ট বিসিএস গুলো আগে দেয়া, তারপরে ধারাবাহিকভাবে একটা একটা করে দেওয়া। আপনার যে কোনো একটা চ্যাপ্টারের যে কোনো একটা টাইপ দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন যে এই টাইপটা বা এই ক্যাটাগরিটা আসলে কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেটা কি বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, নাকি প্রাইমারির জন্য, নাকি নিবন্ধনের জন্য, নাকি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডার বা নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, বেশি কথা না বলে আমি চলুন সমাধান করি। বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। ওকে, তাহলে আমি তিনটা ক্রমিক সংখ্যা, প্রথমটাকে এক্স ধরলাম, পরেরটাকে ধরলাম এক্স মাইনাস ওয়ান, পরেরটাকে এক্স প্লাস ওয়ান। তো তিনটার গুণফল যোগফলের 5 কে দেখেন, তিনটাকে গুণ করলাম, যোগ করলাম, যোগের সাথে 5 গুণ করলে কি হবে? দুইটা সমান হবে, তাই না? ওকে, এই প্রশ্নগুলো অনেকে সাজাতে পারে না, অনেকের প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? দেখেন, বলছে যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল যোগফলের 5 গুণ। আমি যদি বলি যে আমার বয়স আপনার বয়সের 5 গুণ, তার মানে আপনার বয়সকে আপনি 5 গুণ করবেন। ধরেন আপনার বয়স 20, আপনার বয়সকে 5 গুণ করলেই তো কেবল আমার বয়সের সমান হবে, তাই না? তাহলে এখানে বলছে যোগফলের 5 গুণ। তাহলে আমি যোগফলটাকে আমি কি করব? 5 গুণ করব, দেন তাহলেই তো তাদের গুণফলের সমান হবে, তাই না? তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে ফলো করা হয়েছে। ওকে, দেখেন বলতে এই তিনটাকে আমি যদি গুণ করি আর যোগ করে আমি যদি 5 গুণ করে দিই তাহলে কিন্তু সমান হবে। এবার আমি ক্যালকুলেট করব। দেখেন, তো সবগুলোকে আমি যদি যোগ করি, দেখেন এক্স এক্স আর এক্স কত হবে? 3x। আর -1 +1 কাটা, তার মানে 3 5 কত? 15x। অথবা আমি গুণ করলাম না, লিখে দিলাম। এখন এই x মাইনাস ওয়ান মানে a মাইনাস বি, আর এই x প্লাস ওয়ান মানে a প্লাস বি, আমি লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই x স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখেন এই x আর হচ্ছে এখানকার x, এটা কাটা যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত? 15। এরপর এই ওয়ানটা আছে মাইনাস, এই সমানের পাশে চলে আসলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 15 প্লাস হচ্ছে ওয়ান, 16। 16কে যদি আমি রুট করি তাহলে আমার কত হবে? দেখেন, 16কে যদি আমি বর্গমূল করি তাহলে কত হবে? 4, তাই না? তার মানে আমি যে মাঝের সংখ্যাটা নিয়েছি সেটা হচ্ছে 4, তারপরে আগেরটা হলো 3, তারপরেরটা কত? 5। ওকে, এবার তিনটা সংখ্যার গড়, বলছি তিনটি সংখ্যার গড় কত। এবার আমি তিনটাকে যোগ করলাম, x মাইনাস ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান, এটা সমান 3x/3, এটাই করলাম। ওকে, এখন আপনারা মনে রাখবেন যে তিনটি পরপর বা ক্রমিক সংখ্যার গড় সবসময় তার মাঝের সংখ্যাটি হবে। ঠিক আছে? ওকে, দেখেন আমি যদি আমাদের সংখ্যা তিনটা পেয়েছি, 3 যোগ 4 যোগ 5, যোগ করেন 9, 9 এর 3 কত? 12, 12কে আমি 3 দ্বারা ভাগ করলাম, কত হবে? 4। এই দেখেন মাঝের সংখ্যা কত? 4। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে তাদের মাঝের সংখ্যা। ওকে, তো আশা করছি ক্লিয়ার। এবার আমরা 2 নাম্বারটা সলভ করলাম। এখন আপনি সবগুলো পেরে যাবেন। কেন পারবেন? কারণ হচ্ছে আপনার থিওরিটা অলমোস্ট ক্লিয়ার। দেখেন, পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল হচ্ছে এত, তাদের যোগফল কত। ওকে, তিনটা আমি পরপর সংখ্যা নিলাম, একটা এক্স এক্স মাইনাস ওয়ান, একটা এক্স প্লাস টু, গুণফল দিয়ে দিলাম 120। এরপর আমি এটাকে যে এ মাইনাস বি এ প্লাস বি করলাম, আর এটাকে এক্স রাখলাম। এরপর দেখেন এখানে তো কাটাকাটি যায় না, এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না আমাদের? ওকে, তারপর দেখেন আমরা হচ্ছে এভাবে করতে পারি যে ওটা গুণ করলে এক্স কিউব আর মাইনাস এক্স। এবার আমরা এটাকে মিডল টার্ম করলাম। আচ্ছা, এখানে মিডল টার্ম করার স্ট্র্যাটেজি আছে। দেখেন এইটাতে যদি আমি 5 বসে এক্স এর মান, তাহলে টোটাল ভ্যালুটা আমার 0 চলে আসে। দেখেন 5 এর পাওয়ার কিউব মাইনাস 5 মাইনাস 120, এই যেখানে কিউব 5 এর পাওয়ার কিউব মাইনাস 5 120, তাহলে কত হয়? 125 মাইনাস 5 মাইনাস 120, তাহলে 120 আর 5 কত? 125, 125 মাইনাস 125, তাহলে সমান কত? 0। তার মানে বলছি যে এই ভ্যালুতে আমি যদি 5 বসাই এক্স এর মান, তাহলে টোটাল এটা 0 হয়ে যায়। তার মানে এক্স
দেখেন x সমান আমি যদি 5 বসাই তাহলে টোটাল মান 0 হয়, তার মানে বলতে পারি x, এটা প্লাস এবার আসলে মাইনাস, x মাইনাস 5 ইকুয়াল 0, অর্থাৎ x মাইনাস 5 হচ্ছে এই ফাংশনের একটা উৎপাদক, তাই না? তাহলে আমার এ ধরনের উৎপাদক আমি বিশ্লেষণ করার জন্য দেখুন আমার এখানে হচ্ছে x মাইনাস 5 আমি প্রথমে লিখবো, এই লাইন প্রথমে লিখবো না, এই লাইন আমি প্রথমে লিখবো না, আমি প্রথমে কি দিব, x মাইনাস 5 x মাইনাস 5 x মাইনাস 5, প্রথম দেখেন x মাইনাস 5 দিলাম, x স্কোয়ার আমি যদি x কে গুণ করি তাহলে x কিউব, x স্কোয়ার দ্বারা 5 কে আমি যদি গুণ করি তাহলে মাইনাস 5x স্কোয়ার, কিন্তু আমার উপরে আছে কি x, বাট আমাকে এটা কেটে দিতে হবে, তাহলে দেখেন আমি এই পরে আবার কি করলাম, আবার একটা x মাইনাস 5 নিলাম, আবার 5x দ্বারা গুণ করলাম, তাহলে 5x দ্বারা গুণ করলে কেন গুণ করবো, কারণ আমার এটা তো কেটে দেওয়া লাগবে, তাহলে 5x গুণ করলে প্লাস 5x স্কোয়ার, তাহলে এটা কাটা, আর 5x আর 5 গুণ করলে কত 25x, কিন্তু আমার এখানে আছে x, তার মানে পরবর্তী আমার লাগবে কত 24x, কেন, কারণ 25x থেকে আমি যে 24x মাইনাস 25x আর হচ্ছে প্লাস 24x যদি ক্যালকুলেট করি তাহলে আমার শুধু x হবে, তাই না? আচ্ছা এখানে পুরো ঢেকে গেছে, ওকে। তাহলে দেখেন আমি এখানে 24 দ্বারা গুণ করি 24x আর হচ্ছে 24 মাইনাস 5 মানে 120, আপনাকে মিলাই দিবে এভাবে যে আপনি শেষ পর্যন্ত মিলে যাবে। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এখন এটা থেকে আমরা কি পাইলাম, এটা, তাই না? আমরা x মাইনাস 5 কমন নিলাম, তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস 24 ইকুয়াল 0। এরপর আমরা দুইটা সংখ্যার গুণফল যদি দেখেন, এটা আর এটা দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার গুণফল যদি আমার 0 হয় তাহলে আমি আলাদা আলাদা 0 লিখতে পারি, তাই না? ওকে, তাহলে x সমান সমান কত লিখতে পারি, 5 লিখতে পারি, তাহলে প্রথম সংখ্যাটা 5, পরেরটা 4, পরেরটা কত 6। দেখেন এখন কেউ যদি চায় যে না ভাইয়া আমার তো এত বড় করে করার সময় নাই, কারণ আমি এমসিকিউতে পাবোই মাত্র কত 45 সেকেন্ড একটা ম্যাথকে সলভ করার জন্য, তার জন্য বিকল্প পদ্ধতি দেখেন বলছে তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর, প্রথমে 1 2 3 নিলেন, গুণফল কত 6, এরপর নিলেন 2 3 4, গুণফল 24, 3 4 5, গুণফল কত 60, 4 5 6, গুণফল কত 120, তার মানে সংখ্যা তিনটি 4 5 6। ওকে, লজিক ম্যাথে আপনি যে কোনো প্রশ্নের সম্ভাব্য 2 থেকে 3টা সলিউশন আপনি পাবেন, যেটা অন্য কোনো বইতে আপনি এখনো পর্যন্ত পাবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম লজিক ম্যাথ বইটা আমি যদি 10 জনের হাতে দেই, যদি লজিক ম্যাথ বই দেখে মিনিমাম 7 জন মানুষ বা 7 জন প্রার্থী পাঠক বলেন, তারা যদি লজিক ম্যাথের কথা না বলে, আমি পরের দিন থেকে লজিক ম্যাথ আর প্রচারণা চালাবো না। যে কোনো বই, আপনার হাতে যে কোনো বই থাকে সব বইগুলোর সাথে আপনি লজিক ম্যাথকে মিলিয়ে মিলিয়ে পড়বেন। তার জন্য আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমি লজিক ম্যাথের 6টি অধ্যায় সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে পড়তে পারেন। ওকে, তো দেখেন এখন সবগুলো ম্যাথই পারবেন। যে দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর এত, তাহলে আমি সংখ্যা দুটো কি ধরে নিব, এবার বর্গের অন্তর করে দেবো এত, তাই না? এখন দেখেন আপনি যদি এভাবে সলভ করতে না চান, আপনি কিন্তু অপশন দেখে করতে পারবেন। দেখেন দুটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47, তাহলে আমরা একটাকে ধরলাম x, একটা ধরলাম y, x স্কয়ার মাইনাস y স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? একমাত্র অপশন গ কে যদি আপনি ইউজ করেন, দেখেন 24 কে যদি x স্কয়ার করেন, দেখেন আমি যদি x এর পরিবর্তে 24 এবং y এর পরিবর্তে 23 লিখি, 23 প্লাস 24 আর হচ্ছে 23 মাইনাস 24, এই দুটোকে গুণ করেন, দেখেন হবে 47। কেন? কারণ 23 আর 24 কত হয় 47, গুণন 23 মানে 24 মানে 1, তাহলে কত হয় বলেন তো 47। ওকে, অনেক আছে এভাবে চিন্তা করবে যে আমি এক কাজ করি, অপশন থেকে করব 24কে আমি স্কোয়ার করি মাইনাস হচ্ছে 23কে স্কোয়ার করি। হ্যাঁ এখানে আপনি পারবেন, বাট আপনার এমসিকিউর জন্য যে 45 সেকেন্ড দরকার সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার মিনিমাম 3 মিনিট চলে যাবে, 3 মিনিট করলে বাকি ম্যাথগুলো আপনার সময় পাবেন না তো, তাই না? আচ্ছা, এই কারণে হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে কোনো ম্যাথ সলভ করার জন্য স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আর এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে শিখিয়ে দেবে আমাদের লজিক ম্যাথ। ওকে, তো আমরা এই পার্টের বিগত বিশেষ প্রশ্ন দেখলাম, এখন আমরা এই সেম পার্টের বিগত প্রাইমারি প্রশ্নগুলো দেখব, যে প্রাইমারি প্রশ্নগুলো আমাদের কি কি আসছে দেখি। দেখেন 125কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ওকে, তো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা করেছি, 5 দ্বারা আমি
ভাগ করলাম, কত হবে 25, তাই না? সরি, এখানে টাইপিং এ মিস্টেক আসছে, এখানে 125 হবে। আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 25, আবার একে 5 দ্বারা ভাগ করলাম তাহলে কত 25, 5 দ্বারা ভাগ করলে সরি এখানে 5 আসবে। তাহলে দেখেন 3টা 5, 3টা 5কে আমি লিখতে পারি কি 5 এর পর 3, কিন্তু আমি বলছিলাম যে আমার মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে জোড় সংখ্যক হতে হবে, কিন্তু এখানে হচ্ছে 3টা, বাট আমার কি জোড় সংখ্যক হওয়ার জন্য আমার একটা 5 গুণ করা লাগবে, অথবা একটা 5কে আমার কমাই দেওয়া লাগবে, অথবা ভাগ করতে হবে। দেখেন আমি যদি 125কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলেন তো 25, এই 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? আবার 125কে আমি যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হবে বলেন তো, 5 5 5 25, 5 হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে আমার 1, হাতে আমার 1, 5 একে 5 আর 1 কত 6, 625। তাহলে এই 625 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ আপনি দেখেন 25কে আপনি স্কোয়ার করেন, তখন দেখবেন আপনার 625 চলে আসছে, তাই না? ওকে, তার মানে আমরা আমাদেরকে এরকম দিতে পারে যে গুণ করতে করতে দিতে পারে, আবার বলতে পারে যে ভাগ করতে দিতে পারে, এরকম বলতে পারে যে 125কে কত দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এখন আপনি পড়ে গেছেন কি গুণ, কিন্তু চলে আসছে ভাগ, তাহলে তো সমস্যা। কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই, লজিক ম্যাথ আপনাকে এই ব্যাপারটা শিখাই দেবে। আমি তানভীর আছি আপনাদের সাথে, প্রত্যেকটা ম্যাথ অল্টারনেটিভ ওয়েতে সলভ করার আমি স্ট্র্যাটেজি আপনাকে শিখাই দেব। ওকে, দেখেন প্রত্যেকটা ম্যাথ আপনি এখন পারবেন, আর প্রত্যেকটি ম্যাথের সলিউশন দেওয়া আছে খুব ভালোভাবে। আচ্ছা, এই পার্টের আমরা এখন বিগত নিবন্ধন প্রশ্নগুলো পড়বো। সেম পার্ট, আমরা কিন্তু এখন অন্য পার্টে যাইনি, সেম পার্টের আমরা বিগত নিবন্ধন প্রশ্নগুলো পড়বো। লজিক ম্যাথ এভাবেই সাজানো, প্রথমে বিসিএস প্রশ্ন পাবেন, তারপর প্রাইমারি প্রশ্ন পাবেন, এরপর নিবন্ধন প্রশ্ন পাবেন, এরপর পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নগুলো পাবেন। ওকে, তো বলছে যে কি, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গান্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? সিম্পল, একটা এক্স ধরবো, একটা এক্স প্লাস ওয়ান ধরবো। আচ্ছা, এগুলো পারবেন আপনারা, কি বলবো আর এটা, দেখেন এইগুলো আমি অলরেডি আপনাকে করে দিয়েছি, এটা নিয়ে আলোচনা করব না, এটাও পারবেন। দেখেন, আচ্ছা এরপর আমরা দেখেন এই সেম পার্টের আমরা আমাদের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ নবম থেকে 17তম গ্রেডের প্রশ্নগুলো, সেখানে আমরা একটা সলভ করব। ওকে, তো বলছে যে 120, যে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? এদের যোগফল কত? ওকে, আচ্ছা সরি, এই প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়েছে হয়তোবা। না, ঠিক আছে, টাইপিং মিস্টেক না। ওকে, দেখেন বলছে তিনটি পূর্ণ সংখ্যার গুণফল এত, তাহলে আমি তিনটা আপনি আপনি যে সেভাবে এভাবে শিখছেন যে একটা এক্স ধরবো, একটা এক্স প্লাস ওয়ান ধরবো, একটা এক্স প্লাস টু ধরবো, হ্যাঁ এভাবে করতে পারেন, বাট এভাবে করলে আপনি দেখা গেছে 45 সেকেন্ডে সেটা সলভ করার অ্যাবিলিটি তৈরি হবে না। চাইলে করতে পারেন, অথবা আপনি এভাবে করতে পারেন যে 120কে আপনি হচ্ছে 2 দ্বারা ভাগ করলেন, মানে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করলাম, 60 হলো, আবার 2 দ্বারা ভাগ 30, আবার 2 দ্বারা ভাগ 15, আবার 3 দ্বারা ভাগ 5। এবার দেখেন সবগুলোকে গুণ করেন, 2 2 2 2 3 5। ওকে, তাহলে 2 দিয়ে গুণ করেন কত হয় 4, আবার এটাকে গুণ করেন কত 6, আর এটাকে গুণ করেন 5। এবার দেখেন 4 5 6কে যদি গুণ করেন তাহলে কিন্তু ফলাফলটা 120 আসবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের কি বলছে, যে বলছে এদের যোগফল কত, এদের যোগফল কত 15। ওকে, এইবার আপনি যদি চান যে না ভাই আমি হচ্ছে এভাবে করব না, আমার এত টাইম নাই, আমি হচ্ছে অপশন দেখে করব, দেখেন আমি অপশন 14 নেই। প্রথমে ধরেন অপশন 14 নিলে আমি যদি লিখি যে 5 6 7, 6 7 কত 13, হচ্ছে না। তাহলে পরপর সংখ্যা, পরপর তিনটা সংখ্যার যোগফল আপনি 14 নিলে তার গুণফল কখনো 120 পাবেন না, তাই না? দেখেন পরপর তিনটা সংখ্যার যোগফল কি 14 হওয়ার সম্ভাবনা আছে? আমরা একটু খুঁজে দেখি, দেখেন 1 2 3, আবার 2 3 4, 4 5 6, আবার সরি এখানে এটা দিই, 3 4 5, আর একটা হবে 4 5 6, আর একটা হচ্ছে 5 6 7। ওকে, তো দেখেন তো আমি তিনটাকে যোগ করি তাহলে কত হবে, আমাদের ফলাফল আসবে 6, তাই না? এই তিনটাকে যোগ করি ফলাফল আসবে 9।
দেখেন আমাদের অপশন খ আছে, কিন্তু এই তিনটাকে আমি গুণ করলে 120 হবে না, 120 হবে না, তার মানে আমাদের এটা অ্যান্সার না। এবার আসেন 3, 4, 5, 3, 4 এবং 5, এই তিনটাকে আমি যোগ করি, 4, 5 কত, 9, 9, 10, 11, 12। ওকে, তাহলে আমাদের 12 যোগ করলে, কিন্তু গুণ করেন তো, তিনটাকে গুণ করলে কিন্তু আমাদের 60 হয়, 120 হয় না, তাই না? এবার আমরা 4, 5, 6 এই তিনটাকে যোগ করি, আমরা যোগ করলে কত হবে, 11 আর 15। এবার তিনটাকে গুণ করেন, দেখেন 120 হবে, তার মানে আমাদের অ্যান্সার কত, 15, তাই না? ওকে, তো এইভাবে একটা ম্যাথকে আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন। এখন একটা লেখক হচ্ছে একভাবে দিয়েছে দেখে সে ওইভাবে অ্যান্সার হবে এরকমটা না, আপনি যেভাবে যত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারেন সেটা আপনার জন্য ভালো। ওকে, তো দেখেন, তো এই ছিল মূলত আমাদের এই চ্যাপ্টার আমাদের এই পাঠ। আমি চাইলে প্রত্যেকটা ম্যাথ এখানে ধরে ধরে আপনাকে করিয়ে দিতে পারি, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা হচ্ছে না। আচ্ছা, তো আপনি যদি চান যে এই পার্টের বা এই পুরো লজিক ম্যাথটা মাত্র 3 মাসে আপনি শেষ করবেন, তাহলে আমাদের যে রানিং কোর্স আছে সেখানে আপনি ভর্তি হতে পারেন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি আমাদের যে চলমান কোর্স আছে সেখানে আপনি জয়েন হতে পারবেন। মাত্র 3 মাসে টোটাল লজিক ম্যাথ বইটা আপনাকে শেষ করে দেব। আর যদি লজিক ম্যাথ বইটি আপনি পড়তে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনাকে একটা ড্রাইভে নিয়ে যাবে। সেই ড্রাইভে দেখবেন লজিক ম্যাথের 6টি অধ্যায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে, সেটা আপনি পড়তে পারেন। ওকে, তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।